ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। এম এ আজিজ, আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রশ্ন করার আগে একটু জানতে চাই, দেশ কেমন চলছে? ভালো চলছে না। ভালো চলছে না? আপনি তো একজন সিনিয়র সাংবাদিক, ভেটারেন সাংবাদিক, কেন মনে হচ্ছে আপনার কাছে ভালো চলছে না? আপনার সংবাদ দেখলেই তো বোঝা যায়। আর একটা হচ্ছে যে ধরেন আইএমএফের লোন, এটা ফ্যাসিস্ট সরকারের আমলে লোন চুক্তি হয়, লোনের চুক্তি আটকে গেছে। আইএমএফ তখনই লোনের চুক্তি আটকায় দেয় যখন মনে করে ওই দেশ তাদেরকে রিপে করতে পারবে না। এটা হলো অর্থনৈতিক অবস্থা। আর দৈনিক তো দেশে হাঙ্গামা লেগেই আছে। হ্যাঁ, কারণ প্রধান উপদেষ্টা বলেছিলেন, আপনারা কথা বলেন ফ্রি স্টাইল, এটা মনে হয় আমরা জঙ্গলে বাস করছি, যার যা মনে চায় তাই কয়, কিচ্ছু করে না। ইদানিং একটু টুকটাকে যে জল কামান টামান ফুটানো শুরু করছে। তো এভাবে তো হয় না। ফ্রি ফর অল একটা দেশ হতে পারে না, নিয়ন্ত্রণ থাকতে হবে। সে জায়গায় তো আমি দেখতেছি হচ্ছে না। প্রশাসন ঠিক না, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক না, অর্থনীতি ঠিক না। অর্থাৎ দেশ পরিচালনার জন্য যেসব সেক্টর দরকার একটাও সবটাই তো নড়বড়ে। সুতরাং দেশটা ভালো থাকে কী করে? আপনার বাজারে দেখেন পণ্যর মূল্য, বিশেষ করে ভেজিটেবল কমছিল, আজকে তো দাম বেড়ে গেছে কাল এবং আজ। আমি আজকে বাজারে গেছি, সয়াবিন তেল আপনি কল্পনাতীত ওই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে আছে, দোকানে নাই। ওখানে দাম 1.5 গুণ বিক্রি করতেছে। মানে আগে সিন্ডিকেট তেল আউট অফ মার্কেট করে দিছে, এখন ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে আছে, দাম বেশি, অনেক বেশি। ভেজিটেবল দেখেন দাম সব বেড়ে গেছে, শাক সবজি পর্যন্ত দাম বেড়ে গেছে সব। সিজন এখনও শেষ হয় নাই, দাম বেড়ে গেছে। ধরেন এরকম শুনলাম একটা টেলিভিশনে সাক্ষাৎকার শুনলাম, আলু 12 টাকা করে লোকাল বিক্রি করতেছে। তাদের বক্তব্য, এই আলু কোল্ড স্টোরেজে রাখতে গেলে আবার 12 টাকা ভাড়া নেয়। তাহলে আপনি চিন্তা করেন, এখন এই সামনের বারে কিন্তু আলু চাষ করবে না, আলু চাষিরা আলুর দাম কমছে, আলু শিফট করবে তো সে, যেটাতে দাম বেশি পাবে কৃষক সেই জায়গায় চলে যাবে। এখন আলু তো আসলে যাই বললি না কেন, আমরা আলু চাইলের পরে তো আলু বেশি ইউজ করি। তা আলুটা তো আমাদের দেশে তো আলু উদ্বৃত্ত, প্রায় 10 লাখ টন আলু বেশি উদ্বৃত্ত হয়। অথচ এবারে আলু কিন্তু ইম্পোর্টও করছে। সয়াবিন তেল 40% ইম্পোর্ট বেশি করে ফেলছে, অলরেডি দেশের ভিতরে আছে, অথচ এটা মার্কেটে নেই। এটা বাজার ব্যবস্থাপনাটা কোথায়? বাজারে আছে। একটু ইন্টারাপ্ট করি আপনাকে, এইটা তো ওয়ান ফাইন মর্নিং এই ঘটনাগুলি ঘটে নাই। এটা তো ধরেন গত 15 বছরের একটা পতিত সরকারের বিভিন্ন জায়গায় যে কনস্টিটিউশনাল ডিজাস্টার, ইনফ্রাস্ট্রাকচারকে যেভাবে ধ্বংস করা হয়েছে তারই তো একটা লেগেছি। না, এটা ঠিক। তাই বলে 7 মাস পরে কিছুই ঠিক হবে না, তা তো হবে না। কিছুই ঠিক হবে না। ডিম কয়জন সিন্ডিকেট করে? মাত্র 3টে কোম্পানি। এই সিন্ডিকেট ভাঙতে পারে না। 10টা অলিগার্ক তৈরি করছে ফ্যাসিস্ট সরকার। এদের কয়েকটা বিদেশে গেছে, আর দেশে ক্রিয়াশীল, টাকা পয়সা বিতরণ করে তারা ফ্রি স্টাইল আপনার দেশের ভিতরে আছে। শুধুমাত্র একদম মানে অভাগা বেক্সিমকোর সালমান রহমান জেলে আছে, এছাড়া তো কেউ জেলে নেই। কেউ তো জেলে নাই। তারা আছে কেন বাইরে? তারা কেউ বিদেশ পার দিছে, কেউ দেশে আছে, বহল তবিয়তে আছে, এবং টাকা তারা প্রচুর টাকা দিচ্ছে বিতরণ করতে। কে দিচ্ছে? নিচ্ছে তো সবাই নিচ্ছে, সবাই নিচ্ছে। অনেক জায়গায় দখল হচ্ছে, স্থান পরিবর্তন, হাত বদল হচ্ছে। আমরা অযোগ্য, আমরা কিছু। অনেক জায়গায় দখল হচ্ছে। দখলবাজি এখন কারা করছেন? হ্যাঁ, এই ধরেন এই যে একজন আছে সবচাইতে সিনিয়র সাংবাদিক, আমি বাইরে যাব না, বাইরের সমালোচনা করব, শফিক রহমান। তিনি জায়জা দিন পত্রিকা বের করছিল, 3 বিঘা জায়গা পেয়েছিল, সরকারের কাছ থেকে নিয়েছিল পত্রিকার নামে। তিনি বসুন্ধরার কাছে টাকা নিয়ে জায়জা দিন বের করছে। আবার এখন বসুন্ধরার কাছে টাকা নিয়ে জায়জায় দিন প্রতিদিন বের করছে। এখন আগের জায়জায় দিন ডিক্লারেশন বাতিল করছে, কয় অবৈধ, ডিসি অফিস দিয়ে দিছে স্বাক্ষর। কি হলো? দখল হলো না?
যে জায়গার দিন কিনে নিছে তারটা বাতিল। তো এটা কি দেশে আইন আছে? আর এই যে বুদ্ধিজীবী শফিক রহমান লাল গোলাপ, মানুষ পাগল, এত বুদ্ধিজীবী সে তো দখল করতেছে, কেউ ঠেকানোর নাই। শফিক রহমান দাঁড়াইলেই সেটা রায় হয়ে যাবে তার পক্ষে। ডিসি বাতিল করে দিয়েছে, একটা জেনুইন পত্রিকা বাতিল করে দিয়েছে, সে বেঁচে খাইছে। সে ওই 3 বিঘা জায়গা বেঁচে তেজগাঁতে পাইছে, বিক্রি করে চলে গেছে বিদেশে। এখন এসে সপ্তাহ দখল করতেছে, আবার সেই বসুন্ধরার কাছেই টাকা নিছে, নিয়ে আবার আলাদা দিছে। বসুন্ধরাও তার ইন্টারেস্টে দিছে, যায় প্রতিদিন নামে আর একটা ডিক্লারেশন নিছে, আর ওই আগেরটার আবার ওটা বাতিল করছে, কারণ ওই জায়গাটা আবার ফেরত নেবে। এখন আপনি যে শফিক রহমানের কথা বলতেছেন একটা এক্সাম্পল, কিন্তু আরো জায়গায় তো দখলবাজির কথা না, আমি দখলবাজি আছে, আমি তো বলছি না এই কারা করেন। আমরা তো গত 15 বছরে ছাত্রলীগকে দেখছি, যুবলীগকে দেখছি, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, দখলবাজি, অমুক জায়গায় করতে। এখন কারা করছেন? ধরেন আমি আমার এলাকার কথা বলি। জি, আমার এলাকায় জামাত একটা টেন্ডার হয়েছে, জামাত বিএনপি যত আছে সব মিলে ওখানে মারামারি পর্যন্ত হয়েছে। ওই টেন্ডার নিতে হবে ওখানে ছাত্ররা নাই, বৈষম্য নাই, ওরা যায় নাই, ওখানে আমাদের ওখানে কমও নাই, ওরা নাই। কিন্তু এরা তো জামাত এবং বিএনপি, আশ্চর্য হবেন, জামাত বলে নাই, ওখানে আছে, সাঁথিয়া, পাবনার সাঁথিয়া থানা, তাও বলে দিলাম। সেখানে টেন্ডার হবে, টেন্ডার পাওয়ার জন্যে জামাত অলরেডি বিএনপির লোকজনকে বাইরে ফাটায় ফেলাইছে। কি করবেন আপনি? যাবেনটা কোথায়? আমি তো দেখতেছি যে আমরা তো অযোগ্য এই পৃথিবীতে, কেন বাংলাদেশে এই জায়গায় অন্তর্বর্তী সরকারের কি করার আছে? রাজনৈতিক দলের মধ্যে চাঁদাবাজি, দখলবাজি ছাত্র দেখেও ভয় পায়। সরকার তো পলিটিক্যাল ফোর্স না, আমরা বাইরের থেকে বুঝি। অন্তর্বর্তী কারণে ছাত্র দেখলেও ভয় পায়, বিএনপি দেখলেও ভয় পায়, জামাত দেখলেও ভয় পায়। তারা যা করুক, আমি আছি সরকারে। এদিকে পুলিশ ব্যবহার করবে। পুলিশ মনে করে যে এই সরকারও অল্প দিন আছে, এর কথা শুনে আবার বিপদে পড়বো নি, ক্ষমতায় আসবে আর এক পার্টি, সে এসে তো আমার সাইজ করবে, আবার টমেটাইজ তো আছেই, দুটো মিলে আসে। আমরা মোটিভেটেড দেখছিলাম মাঝখান দিয়ে, আবার মোটিভেটেড হওয়ার পরেও আমরা দেখছি যে পুলিশে নিয়ে আবার বিভিন্ন রকমের কথা, তাদেরকে ডিমোরালাইজ করার জন্য আমরা দেখেছি। ডিমোরালাইজ কি? পুলিশকে যা ধরেন, এই যে একটা শ্রমিক মারা গেছে নিউ মার্কেটে, বিদেশে আছে, সে লোক আসামি। হ্যাঁ, তো যে মিথ্যা কাজ করে তারে কেস করে ধরে না কেন সরকার? এখন পুলিশ কেস নিতে বাধ্য হয়। পুলিশ যদি কেস না দেয়, কবে যাও ফেসিবাদের দোষর। আমরা একটু ফয়েজ আহমেদের কথা শুনি। ফয়েজ আহমেদ, যেটা এম.এ. আজিজ বলছিলেন, দেশ চলছে ফ্রি স্টাইলে। এখন ফ্রি স্টাইল ইটস এ ওয়ার্ড, এটা আসলে ঠিক ফ্রি স্টাইলকে হয়তো আজিজ ভাইরে যদি আপনি জিজ্ঞেস করেন ফ্রি স্টাইল কি, ওনার হয়তো কয়েক ঘন্টা লাগবে এই ফ্রি স্টাইলের ব্যাখ্যা করতে। এটা বাস্তবতা। ফ্রি স্টাইল বললে ঠিক ফ্রি স্টাইলের না কোনো রিপ্লাই হয় না, কারণ ফ্রি স্টাইলটা কি, উনি কোন সেক্টরের? একটা দেশ তো আর শুধুমাত্র কোনো একটি ক্ষুদ্র বিষয় নিয়ে চলে না, এটা একটা বৃহৎ প্রতিষ্ঠান। তো সেখানে কোন জায়গাটা ফ্রি স্টাইলে, কোনটা ফ্রি স্টাইলে না, উনি কিছু জিনিস যৌক্তিকভাবে বলছেন। যে দেখা গেছে পুলিশকে কাজে নিয়ে আসতে, মাঠে নিয়ে আসতে অনেক সমস্যা হয়েছে। এখন ধরুন আমাদের এখানে সংকটটা কি? সংকটটা হচ্ছে যে নাগরিকদের প্রত্যাশা তো আসলে অনেক, প্রত্যাশার কোনো দোষও নেই, প্রত্যাশা তো নাগরিকের থাকবেই। আবার নাগরিকদের প্রাপ্তির জায়গায় যদি বলেন, সেক্ষেত্রে গত 16 বছরে প্রাপ্তির জায়গাটা ছিল একরকম শূন্য। সেক্ষেত্রে নানান জনের নানান দাবি। কিছুদিন আগেও ধরেন এখন আলোচনা হয়েছিল যে কত দিনে কত আন্দোলন। ধরুন আমরা 7 মাস সরকারের, তাতে প্রায় 2 শতাধিক আন্দোলন, অলমোস্ট এভরিডে কোথাও না কোথাও কোনো না কোনো বিষয় নিয়ে নানান আন্দোলন দেখছি। তো এখন সরকারে থাকলে সবগুলি আন্দোলনকে ষড়যন্ত্র বলা, উপেক্ষা করা, এটা এক ধরনের ফেসিবাদী আচরণ। সরকার সেটা করছে না। এই আন্দোলনগুলির যৌক্তিক কারণ আছে। আবার মানুষই বলছে, গণমাধ্যমেই আসছে যে মানুষের ধৈর্যেরও অনেক ঘাটতি দেখা গেছে। ধরুন আজকে আমি একটা টেলিভিশনেই নিউজ দেখছিলাম যে প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে একটা আন্দোলন হচ্ছে, রাজপথ তারা আটকে দিয়েছে। সেখানে একজন সাংবাদিক বন্ধু একজনকে প্রশ্ন করেছে যে আপনি এখানে কেন এসেছেন? সে বলছে আমার প্রতিষ্ঠানকে সরকারিকরণের দাবিতে এসেছি। তো আপনার প্রতিষ্ঠানটা কি? যে আমাদের একটা স্কুল, সেটাকে সরকারি করতে হবে। তো আপনার প্রতিষ্ঠানের নামটা কি? সে বলতে পারছে না।
সে ওই প্রতিষ্ঠানের নিজেকে শিক্ষক দাবি করছেন, কিন্তু তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানের নামটি বলতে পারছেন না। তো এটা 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 কি হয়, এইটা যে ন্যায্য যার দাবি আছে তাকেও কিন্তু এই ষড়যন্ত্রকারীরা বিপদে ফেলে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি ফ্রি স্টাইল বলছেন, সত্য পুলিশ তো দীর্ঘদিন থানায় ছিল না, সময় লেগেছে থানায় আনতে। সেই থানায় আসা পুলিশও কতটা সক্রিয় হবে কতটা হবে না। আবার একটা ডিলেমা তৈরি হয়েছে যে ভাই যেটা বলছিলেন যে উনি একটা নতুন জিনিস যোগ করেছেন যে এই সরকার আছে কতদিন, আমি কেন ঝুঁকি নিব, সেটা থাকতেও পারে। কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে সে দেখছে যে আমার সহকর্মীকে থানা থেকে, আপনি জানেন থানা থেকে একজন ওসিকে গ্রেফতার করা হয়েছে, থানা থেকে ওসি গ্রেফতার হয়, চিন্তা করেন। তার মানে কি একটা বাহিনীকে কতটা রাজনৈতিক বিবেচনায় কলঙ্কিত করা হয়েছে, যে তার হাতে কি পরিমাণ রক্ত লেগে আছে, কি পরিমাণ অপরাধের সঙ্গে সে সম্পৃক্ত হয়ে পড়েছে, যে থানা থেকে ওসি গ্রেফতার হওয়ার মতো পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। এখন থানা থেকে একদিকে ওসি গ্রেফতার হওয়া, আরেকদিকে পুলিশকে সরকারের দিক থেকে নানানভাবে মোটিভেট করার চেষ্টা করছে স্বাভাবিক কার্যক্রমে ফেরা, এই দুইটার মধ্যে যেমন একটা ডিলেমা আছে। একই সঙ্গে সরকার কিন্তু পুলিশকে তুমি কাজে ফিরো এটা বলার মধ্যে দিয়ে আবার বলে দিতে পারছে না তুমি আওয়ামী স্টাইলেই গুলি করো, সেটা তো সরকার করবে না। আবার সরকারের আচার আচরণ, সরকারের অবস্থানের মধ্য দিয়ে নাগরিকদের কাছে যেমন এটা পরিষ্কার, এই সরকার আওয়ামী লীগের মতো পুলিশ ব্যবহার করে আন্দোলনকারীদেরকে দমন করা মানে হচ্ছে গুলি করে মেরে ফেলা, এই ধরনের নীতিতে যাবে না। এই সুযোগ অনেকে নিচ্ছে। নাগরিকরা কিন্তু এখন আবার একটু ভয়ও থাকে। ফয়েজ আহমেদ, নাগরিকদের একটা ইনসিকিউরিটি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আমি আপনাকে বলি, আমি আপনাকে অনুরোধ করব এই ভয়টা নাগরিকদের মধ্যে ছড়াবেন না। সন্ধ্যার পরে ঢাকায় প্রচুর যানজট হয়, আমরা আপনার টকশোতে এরকম অতিথিকে দেখেছি যে উনি সন্ধ্যার পরে বের হতে ভয় পান, আবার আসতে 10 মিনিট দেরি করেছেন যানজটের কারণে। বুঝতে পেরেছেন তো? কোনো যে ঘটনা ঘটছে না সেটা অস্বীকার করার যেমন কোনো জায়গা নেই। আমরা সিনেমার শুটিংয়ের অংশকে কেটে ফেসবুকে ছেড়ে দিতে দেখেছি দিন দুপুরে চিন্তাই হচ্ছে। হ্যাঁ, তো নাগরিকদেরকে পরিকল্পিতভাবে ভয় পাইয়ে দেওয়ারও নানান এলিমেন্ট এখানে সক্রিয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা ওটা যেমন দেখেছি, মাগুরার ইনসিডেন্টও দেখেছি। হ্যাঁ, মাগুরার ইনসিডেন্ট মসজিদে কি হয়েছে? মসজিদে কোন্দলে জবাইয়ের ঘটনাও আমরা দেখেছি। মাগুরায় মসজিদে কোন্দলে, মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে, এখন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, এগুলি তো বাংলাদেশের নতুন কোনো ফেনোমেনন না। আপনি যদি তাহলে সেই আলোচনায় যান, আমি আপনাকে শরীয়তপুরের একটা ইউনিয়নের কথা বলতে পারবো, যেখানে 2016 সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর থেকে পরবর্তী 8 বছর পর্যন্ত সেখানে কিছুদিন পর পর বিরোধীতে একটা করে মার্ডার হয়েছে। শুধু ইউনিয়ন পরিষদের ওই রাজনৈতিক বিবেচনায় নির্বাচন দিয়েছে, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে সেই নির্বাচনের সময়, সেই নির্বাচনের কোন দল 8 বছর পর্যন্ত কিছুদিন পরপরই মারামারি, দুই গ্রামের মধ্যে কিছুদিন পরপরই মার্ডার। এগুলি বাংলাদেশের নতুন কিছু নয়, এগুলি তো হচ্ছে। ধরুন আপনি আজকে একটা খবর বেরিয়েছে যে লক্ষ্মীপুরে আপনার রোজার সময় হোটেলে খাচ্ছিল, সে সময় একজন ধরে নিয়ে এসে কান ধরে উঠবোস করিয়েছে, তাই না? আপনি জাস্ট জিনিসটা দেখার পরে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে পড়লো, আমি ছোটবেলায় এরকম ঘটনা দেখেছি। এটা খুবই অন্যায় কাজ। তো আমরাও ছোটবেলায় এই ধরনের ঘটনা দেখেছি। সেই সময় হয়তো মিডিয়া, সেই সময় আমাদের হাতের মোবাইল ফোন, এত কিছু তার ছিল না, এত আলোচনা হয়নি। এখন আলোচনা হচ্ছে এবং ঘটনার বিষয়ে ব্যবস্থাও নেওয়া যাচ্ছে। আমরা সাভারের একটা ঘটনায় দেখেছি, নারীদেরকে উত্ত্যক্ত করছে একজন পাগল সেজে, তাকে গ্রেফতার করা হয়েছে। গণমাধ্যম সেই জায়গায় আমাদেরকে অনেক সহযোগিতা করছে। গণমাধ্যম ছোটোখাটো ঘটনাগুলি ঘটেও সেগুলি কাভার করছে, যেটা গত 17 বছরে করে নাই, যদি আওয়ামী লীগের আবার ইমেজ ক্ষুণ্ণ হয় সে বিবেচনায়, সেলফ সেন্সরশিপের জায়গা থেকে। সুতরাং এটার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ। একই সঙ্গে গণমাধ্যমের কাছে আমাদের আহ্বান থাকবে, উদাত্ত আহ্বান থাকবে যে ভয় মানুষ পাচ্ছে এই ধরনের অহেতুক কথা বলার কোনো মানে নেই। ভয় মানুষ পেতেও পারে, ভয় পাওয়াটার মতো একদম কোনো ঘটনা নেই সেটাও বলছি না, কিন্তু ভয় পাচ্ছি এই ধরনের প্রবণতা বেরিয়ে আসে। আপনি দেখুন নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে, নারীরা রাস্তায় নেমে এসেছে, প্রতিবাদ করেছে, এটা সাহসের ব্যাপার, এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন আপনি যদি নারীর প্রতি সহিংসতার জায়গা থেকে ধরেন, আমি ফর এক্সাম্পল আপনাকে একটা ঘটনা বলি, ধর্ষণের মতো একটি ঘটনাও গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনি আইন সালিশ কেন্দ্রের হিসাব বলছে গত 5 বছরে প্রতি বছরের জানুয়ারিতে 59টি ধর্ষণের ঘটনা গড়ে প্রতি বছরের জানুয়ারিতে ঘটে, সেটা এই বছরে 38টি ঘটনা ঘটেছে। কমেছে এটা দিয়ে ধর্ষণকে জাস্টিফাই করার কোনো উপায় নেই। একটি ঘটনাও ঘটবে না, আমরা সেই সমাজের কথাই ভাবি, তাই না? তো কথা হচ্ছে যে এই যে প্রবণতাটা, আমরা এইটাকে তুলে নিয়ে আসা, এটাকে তারপরে যে
ঘরের মধ্যে এমন ব্যক্তির দ্বারা নারী তার সম্ভ্রম হারাচ্ছেন যেটা আপনি মুখ দিয়েও বলতে পারবেন না, এমন ভয়ঙ্কর ঘটনা, সে জায়গায় ঘরের ভিতরে গিয়ে কেউ আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সেজন্য আমাদের একটা সামাজিক যে প্রতিরোধ দরকার, সামাজিক অ্যাওয়ারনেস দরকার, সে বিষয়ে যখন কাজ করে এগুলি সরকারের সহায়ক। এগুলিকে মানে এটা এরকম আন্দোলন হলে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হয় কিনা এরকম চিন্তা তো আমরা বহু জায়গা থেকে দেখেছি। আপনার টকশো টেবিলে বসে আলোচকরা বলতেন না এমন কথা যেটা বললে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে। সুতরাং এগুলি থেকে বেরিয়ে এসে আপনারা যখন এই নারীরা বেরোয় আসছে, এটা যেমন সমাজের জন্য সাহস যোগাচ্ছে, সরকারের জন্য সাহস যোগাচ্ছে। যারা উগ্রবাদী, যারা ওই একজনকে হেনস্থা করার পরে কোর্ট থেকে জামিন পাওয়ার পরে তাকে গলায় মালা পরিয়ে দেয়, ওই মালা পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে তাকে আপনার বিশেষ কোনো আসনে বসানো নয়, বরঞ্চ নাগরিকদের মধ্যে আমরা যেটাতে নাগরিক এটাকেও ঘৃণা করেছে। সুতরাং নাগরিকদের এই জায়গায় সচেতনতা, আনফর্চুনেটলি কোনো কোনো জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় হতে সময় লাগার কারণ বলেন, কোনো কোনো জায়গায় দু একটি ঘটনা বা অনেক ঘটনা ঘটেছে যে নাগরিকরা নিজেদের হাতে আইন তুলে নেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। এগুলি পর্যায়ক্রমে কমছে, এগুলি কমে আসবে। এগুলি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এখন ওভারনাইট কোনো জায়গায় সুইচ নেই যে জায়গায় গিয়ে প্রফেসর ইউনুস টিপে দিবেন বা ওনার অ্যাডভাইজাররা গিয়ে সুইচটা টিপে দিবেন যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, যেখানে আমরা একটা ধ্বংসযজ্ঞের মধ্যে যাত্রা শুরু করেছিলাম। কোনো প্রতিষ্ঠান আমাদের আর ঠিক নেই, না নির্বাচন কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, আদালত বলেন, পুলিশ বলেন, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির বলেন, কোনোটি আর ঠিক নেই। তো সেইটা একেবারে ধ্বংসযজ্ঞের উপর দাঁড়িয়ে যখন কাজ করতে হয়, তো সুতরাং আস্তে আস্তে পর্যায়ক্রমে ইতিবাচক ধারায় যাচ্ছে। এটা একটা ইতিবাচক দিক এবং নাগরিকদেরও ব্যাপক সহায়তা আছে এই জায়গায়। ফাইজ আহমেদ, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দি ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে এম এ আজিজ। বিরতির আগে ফয়েজ আহমেদের সাথে কথা হচ্ছিল, উনি একটা কথা বলছেন যে ওভারনাইট সুইচ টিপে দিলেই ডক্টর ইউনূস এই ভেঙে যাওয়া ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে পারবেন না। সাথে আরেকটা বিষয় একটু আপনি বলবেন, সেটা হচ্ছে আজকে বিএনপি থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে, গোলমাল পাকিয়ে ভোট বিলম্বিত করার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি। দেখেন, প্রথম হলো ফয়েজ সাহেব যে পত্রিকায় ছিল সেই পত্রিকায় এখন নাই, চাকরি নিচ্ছে। সেই পত্রিকায় কিন্তু তার সম্পাদক নুরুল কবির ইন্টারভিউ নিয়েছিল। ওইখানে তিনি সত্য কথা বলেছেন যে তারা বোঝেন না, এখনও বুঝতেছেন না, তারা বুঝতেছেন একটা ভুল হচ্ছে, সে আবার ঠিক করতেছে ইত্যাদি ইত্যাদি। তাদের উপদেষ্টাও তাই, আমারও বক্তব্য তাই। এটাই হলো সত্য কথা। ওনারা যে ট্রেডে ছিলেন, ওনারা দেশ কেমনে চালাতে হবে, কোনটা আগে শুরু করতে হবে, কোনটা পরে শুরু করতে হবে, ওনারা বোঝেন নেই। যেমন ধরেন ফয়েজ সাহেব বলছে না, পুলিশের ওসি গ্রেপ্তার হয়, এখন কেন গ্রেপ্তার হবে? তাকে অলরেডি পোস্ট করেছেন, আপনার 7 মাস গেছে। আপনি খুনিদের যারা খুন করছে ওরা পালায় গেছে, যারা আছে তাদের জেলে দিতেন, যারা দুর্নীতি করছে জেলে দিতেন, বাকিগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করতেন। এরপরে আনসার, ভিডিপি, সেনার সৈন্য আছে, এখানে আলাদা থেকে কাভার করতেন। দেখেন প্রশাসনে আমি নিজে বণিক বার্তায় 7 দিন পরে নিউজ ছাপা হয়েছে যে প্রশাসন ক্যাডারের 95% হচ্ছে ফেসিবাদের দোসর। এবং এই রিপোর্টটা আমি কিন্তু কোনো একজনের কাছে পাঠাইছি যাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে, আমার বিশ্বাস পৌঁছাইছে। অথচ যখন ডিসি পদায়ন করলো, সেই ডিসি ঠিক প্রশাসন ক্যাডার থেকে পাঠালো। আমার বক্তব্য হলো সেখানে আমি লেম্যান হিসাবে, এর বাইরে 25টা ক্যাডার আছে, সেই 25টা ক্যাডারে নিয়ে 7 দিনের যদি ট্রেনিং দিয়ে ডিসি পদায়ন করে দিত, হতে পারে একটু দুর্বল দিত, তাহলে তো এই ডিসি নিয়ে সমস্যা হতো না। এখন ডিসি তো প্রায় 30-40টাকে আবার পদায়ন করে তাদেরকে উড্র করছে, কারো ওএসডি করছে, কারো চাকরি খাইছে। তো এদের ভিতরে আসবে কেমনে? ট্রমাটাইজ তো থাকবেই, আমি কি দিয়ে কী করবো, আমার চাকরি যাবে। অর্থাৎ শুরুটাই যেভাবে করা, যেমন ধরেন এখন এই যে শৃঙ্খলা ভঙ্গ, এটা তো প্রশাসনের দোষ না বা এটা কোনো ডিসির দোষ না, এটা তো একটা সরকার ওই ট্রেনটা গড়ে দিয়ে গেছিল যে প্রশাসনে যারা আছে, ক্যাডারে যারা আছে, তারা সেই পলিটিক্যাল গভর্নমেন্ট ডিরেকশন মানতে বাধ্য ছিল, সেটা অন্য ইস্যু। আমরা কিন্তু এটাও দেখছি যে ঢালাওভাবে অনেককে ওএসডি করতে, সেই জায়গায় তো একটা জনবলের ঘাটতি আছে এবং স্কিল। আমি তো বললাম,
আপনি ডিসি 64টা দরকার, 64টা অনলি 64টা। আপনি প্রশাসন থেকে 20টা নেন, আর 25টা ক্যাডার থেকে বাকিদের নিয়ে 7 দিনের ওরিয়েন্টেশন আমার ইউনিভার্সিটির পাশে আছে না। আপনি তো বললেন যে 95%ই তো দোষ, ওই 5% বেছে নেন, 5% বেছে নিতেন, ওই 5%, তারপরে দুর্বল ফেসিবাদের দোষরকে রাখেন সাথে, পরে আবার ট্রান্সফার করে সরাই আদৌ কি দিতেন। 5% পাওয়া যেত? না পাওয়া গেল। ধরেন আমি বলি, আমার টকশো করি এই কারণে, আমার ফ্যামিলিতে 19 জন, আমার ছেলের বউ সহ 19 জন সরকারি চাকরি করতো, একটাও চাকরিতে নাই। একটা শুধু আছে আমার ভগ্নিপতি, সে তার সরকারি চাকরি করার খুব ইচ্ছা, সে ডেপুটি সেক্রেটারি। হ্যাঁ, আমারে কয় ভাই আমি কি করব, সব তো গেল আপনার যেটা কয় তুই, আমি বললাম যে তুই বেশি বেশি বঙ্গবন্ধু জিন্দাবাদ ক। এখন বেশি বেশি বঙ্গবন্ধু জিন্দাবাদ কয়, এই সরকারের আমলেও তার প্রমোশন হয় না, তার ব্যাসপেটটা সব জয়েন্ট সেক্রেটারি টিসি হয়ে গেছে, হেতে আটকা পড়ে আছে, হ্যাঁ বঙ্গবন্ধু হয়ে গেছে, বুঝছেন না? তো এখন কি করবেন, যাবেন কোথায়? ওই আগের সরকার এই সরকার একইভাবে যদি রিয়াক্ট করে, একইভাবে কাজ করে, তাহলে কেমনে হবে? ধরেন আমি বলি অশান্তি কেমন হয়েছে, ধরেন আমি বলি যে তৌহিদি জনতা নামে সরকার আগের সরকারের মতো রিয়্যাক্ট কিভাবে করে? শোনেন আমি বলি শুরুটা কেমন করে, তৌহিদি জনতাকে মব তৈরি করে অকাম করে, মসজিদে আজান দিয়ে মব তৈরি করে অকাম করে। আপনি কোথার থেকে বিদেশ থেকে মাছ পিটিয়ে কয়ে দিল বুলডোজার দিয়ে ভেঙে দাও, একের পর এক ভাঙতে থাকলেন, তো তার দেশটা বেশি এউল হয়ে গেল না? এখন তো আপনার যে কেউ পারে, আপনি চিন্তা করেন, হতে পারে, আমি দুঃখিত এই জন্যে, গার্মেন্টসের কর্মী বনানীতে ট্রাক চাপায় মারা গেছে, অবশ্যই এটা দুঃখের ঘটনা, অবশ্যই তার বিচার হবে, বিচার হবে। কিন্তু হেরা উঠে আপনার কি এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিছে কেন? এটা তো তারা ফ্রি স্টাইল মনে করছে। তারপরে ওই যে কী কাজ করে, দেশ থেকে কাজ করে তারা, ওই যে ধরেন এখান থেকে আমি আমেরিকাতে পাঠাবো, একটা প্রোগ্রাম বানায় পাঠাবো, তারাও মাঠে নামছে, আমাদের চাকরি পারমানেন্ট করবো। আরে বেটা, পাশায় পিঠে আর রাস্তার থেকে বাইর করে দেওয়া উচিত। এগুলো কোনো দাবি হলো? তুই বেটা প্রাইভেট একটা কাজ করবি, তো এই যে ঢিলে দিছে, এই ঢিলা আমি এই জন্যই বলছি যে কতটুকু আমরা কিন্তু পশ্চিমা দেশ না, এত বুঝ না। যে আপনি ধরেন, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, পিএইচডি করে আসছে এক শিক্ষক, সে বলে যে তার এক ইউরোপিয়ান এক লোকের, তার ওই এক নারীর বাথরুমে তার চেন খুলে আসছে, সে চেন খুঁজতে না গিয়া কয় এশিয়ান কে আছে এটাকে খোঁজে, মানে চেন যে তার, তখন জিজ্ঞেস করছে কি হয়েছে, আবার চেন তো বাথরুমে হারিয়ে গেছে। হ্যাঁ চলো দেখি, দেখে যে চেন আছে, কিন্তু এশিয়ান খোঁজে, বুঝছেন তো? অর্থাৎ আমি বলছি যে আমাদের দেশের যে রাজনৈতিক অবস্থা, সংস্কৃতি, দেশের মানুষের মনোভাব, এগুলো দেখে তো আপনার মাপ বুঝে কাজ করতে হবে। আমি বলছি না ফেসিবাদের মতো পিটান গুলি করে মারিয়ে ফেলেন, কিন্তু যার যেটা যৌক্তিক দাবি সেটুকু মানা হোক। এখন 16 বছর কেউ, আমি তো প্রেস ক্লাবের সামনে দেখছি, দাবি করে শেখ হাসিনার কাছে কয় মা মা মা, আরে মা মা করে দাবি আদায় হয়? তখন তো মা ডাকছে, এখন বেটা যা মন চায় রাস্তায় নেমে যায়, রাস্তা যায় আটকায় দেয়। এটা কি? ওই যে ছাত্ররা আটকাইছে, ওই যে একটা কালচারাল ভেঙে গেছে, এই জন্য বলছে ফ্রি ফর অল। অর্থাৎ যার যা মনে চায় রাস্তা আটকাও, দাবি আদায় করো। এটাকে সরকারের দুর্বলতা মনে করছে। আমার বক্তব্য যে সরকারের দায়িত্ব নিয়েছে, সরকার তো চালাতে হবে। যেখানে যতটুকু শক্তি হওয়া দরকার ফ্যাসিস্ট হওয়ার দরকার নেই। গণতান্ত্রিক দেশে যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার করতে হবে। আপনি না আর একটা কথা বলেন, আপনি শোনেন, এই যে আপনার কি কয়, এই যে হিজবুত তাহরির, তারা পোস্টার লাগাইছে পর্যন্ত, প্রচার করছে, তারপরে মিছিল বার করছে বায়তুল মোকাররম থেকে, বার করে আপনার সেই পর্যন্ত গেছে, আধা ঘন্টা মিছিল করছে। কেন করছে? তাহলে কই গেছে? আমরা একটু ফয়েজ আহমেদের কাছে, ফয়েজ আহমেদ যেটা এম এ আজিজ বলতেছিলেন, সরকারের যতটুকু যেখানে শক্ত হওয়ার দরকার এখানে হতে হবে। না, আজিজ ভাইয়ের কথা আমার ভালো লাগে শুনি, কিন্তু মানে বলার সময় যদি একটু খেয়াল রাখি আমরা, ধরেন সুবিধা হয়, যেমন আপনি বাড়ি ভাঙা বা বিভিন্ন সময় বলছিলেন, ওই সময়টা জাস্ট একটুকু মনে করে দেয়া আর কি, যে সেই সময়টা ওই ঘটনার প্রেক্ষাপটটাকে ছিল, পালিয়ে থাকা জাতিসংঘ স্বীকৃত খুনি শেখ হাসিনা একটা পরিষ্কার উস্কানি দিয়েছে এখানে,
প্রতিনিয়ত সেই কাজটা করছে। একটা গণ অভ্যুত্থানোত্তর বাংলাদেশের মানুষের মনে মননে এখনও যে অবস্থা বিরাজ করছে, এখনও হাসপাতালে বহু আহত মানুষ কাতরাচ্ছে। যেই দল প্রচার করে যে আবু সাঈদ ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছে, মুগ্ধ বলে কেউ নেই, স্নিগ্ধ যে সেই মুগ্ধ, তাদেরকে নানানভাবে যারা এই তাদের নির্মম অত্যাচারে নির্মম গুলিতে খুন হয়েছে তাদেরকে অপমান অবজ্ঞা করে কথা বলছেন, আবার অনলাইনে এসে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এরকম, তাও কখন 6 মাস যখন পূর্ণ হচ্ছে তার পালিয়ে যাওয়ার সে সময়, সেটা একটা মূল উস্কানি হিসেবে সামনে এসেছে। যখন আপনার টোটাল একটা আপনি কমপ্লিট একদম তেতে থাকবেন, সে সময় আপনার সামনে যেটাকে লক্ষ্যবস্তু বানিয়ে দেওয়া হবে সেটাই হবে আপনার ক্ষোভ ঝাড়ার জায়গা। তো সেটাও হয়েছে। এখন কথা হচ্ছে যে এইটা তো এইভাবে বলার কোনো সুযোগ নেই যে এর কারণে সব কিছু ফ্রি স্টাইলে করতে দেওয়া হচ্ছে। আবার আমি এখনও বলছি যে এইভাবেও দেখার কোনো সুযোগ নেই যে মানুষ তার দাবি দেওয়া করবে না, মানুষ তার দাবি দেওয়া করবে। সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে মানুষদেরকে যে আপনারা আপনাদের যে দাবি সেই দাবিগুলি সামনে নিয়ে আসেন, আপনারা দাবিগুলি প্রপার চ্যানেলে সুনির্দিষ্ট জায়গায় দেন। এখন এখানে ঝামেলাটা হয় কি জানেন, ধরেন স্কুলের একজন শিক্ষক সর্বশেষ শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার অল্প কয়েকদিন আগে, মানে জুলাই মাসেই সারা দেশে স্কুল শিক্ষকদের কি একটা করে পদোন্নতি করে দিয়েছেন। অর্থাৎ একজন লোক যে 30 বছর ধরে স্কুলের শিক্ষকতা করছেন, অল অফ এ সাডেন উনি দেখলেন যে উনি যেই গ্রেডে চাকরি করছেন তার থেকে 3 গ্রেড 4 গ্রেড তাকে নামিয়ে দেওয়া হয়েছে। তো এটা তো তার জন্য অপমান। কদিন পর হয়তো উনি অবসরে যাবেন, অবসরে যাওয়ার আগে তিনি দেখলেন যে তিনি ছিলেন শিক্ষক, সেখান থেকে তিনি 4র্থ শ্রেণীর কর্মচারীর পদমর্যাদায় বিদায় নিচ্ছেন, এরকম অবস্থা হয়েছে। এই মানুষগুলির কাছে দেখুন এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, সে চাইবে যে এটার প্রতিকার। এখন এই মানুষগুলি রাস্তায় আসবে, এই মানুষগুলি বিভিন্ন জায়গায়, কারণ তার কাছে ওটাই সর্বোচ্চ জিনিস। আবার একই সঙ্গে অন্যের যেই বিরতির সময় হয়েছে, অন্যের যেটা আছে সেইটা তার কাছে সর্বোচ্চ। এখন যে যারটা নিয়ে আসছে সেটাকে গুরুত্ব দিচ্ছে। সরকার চায় সবগুলি একটা প্রপার চ্যানেলে হোক, মানুষের এই দাবির প্রতি শ্রদ্ধা আছে, এবং একই সঙ্গে আপনারা খেয়াল করছেন যে এগুলি ঘিরে নানানমুখী ষড়যন্ত্রও আছে। দুইটি মোকাবেলা করতে হচ্ছে, দুইটাকে। ধন্যবাদ ফয়েজ আহমেদ। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত। সাথে আছেন আমাদের সাথে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ, আমরা আপনার কাছে একটু যে যাই, কালকে জাতিসংঘের মহাসচিব 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন এবং তাদের সাথে ইফতার করবেন। এবং আরও একটা বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, যেই মানে অ্যাসিওরেন্সটা পাওয়ার, যেই টাকাটা বাড়ানো যায় কিনা, যেটা একবার সাবসিডাইজ করে কাট অফ করা হয়েছিল, আর কি ইয়ে থাকবেন? না দেখুন, প্রথম কথা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নানান কারণে, ভৌগোলিক বা আঞ্চলিক নিরাপত্তার কারণে যেমন বলেন, আমাদের স্থানীয়ভাবে নিরাপত্তা বিঘ্নিত হওয়া, আমাদের জন্য এক ধরনের বার্ডেন তৈরি হওয়া, নানান ইস্যুতেই। আর তার চেয়েও যদি আমি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, কিছু মানুষ, মানে প্রায় 12 লাখ মানুষ এখানে আছে যারা নিজেদের ঘরবাড়ি থেকে দীর্ঘদিনের জন্য বিতাড়িত হয়ে আছেন। তো এরকম একটা জনগোষ্ঠী, তারা নানান কারণেই বেশ কিছুদিন ধরে হচ্ছে গ্লোবাল অ্যাটেনশনের বাহিরে। তো এবং আমরা দেখেছি গত সরকারের ব্যাপকভাবে কূটনৈতিক ব্যর্থতা, রোহিঙ্গা প্রত্যাবাসন বলেন বা রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করা, এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এঙ্গেজ রাখার ক্ষেত্রে। তো সেই জায়গায় 2017 সালে যখন এই ইনফ্লেক্সটা হয়েছিল, এই লাখ লাখ রোহিঙ্গা এখানে চলে আসে, সেই সময় একবার জাতিসংঘ মহাসচিব এসেছিলেন, তারপরে আবার আগামীকাল আসছেন। তার এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিবেচনায় যে আমরা আশা করি যে এই রোহিঙ্গাদের যে আপনি যেটা বলছিলেন যে তাদের ফুড রেশনিং এটা কাট করা হয়েছে, বা সাম্প্রতিক সময় আমরা ইউএসএইডের নানান ধরনের উদ্যোগ দেখছি, যদিও ইউএসএইডের বাংলাদেশের ক্ষেত্রে এই জায়গায় স্পেশালাইজ রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ সেটা কাটেনি, তারপরেও রোহিঙ্গাদের জন্য যে তাদের নিউট্রিশনের জন্য যে সমস্ত বাজেট, সেগুলিতে নানান ধরনের সংকোচন হচ্ছে। এই জায়গায় জাতিসংঘের মহাসচিব যদি আসেন এবং তিনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, আপনি জানেন একই সঙ্গে আমাদের চিফ অ্যাডভাইজার সেখানে রোহিঙ্গাদের সম্মানে একটা ইফতারের আয়োজন করেছেন। দেখেন, আমরা আশা করছি 1 লাখ রোহিঙ্গা ইফতারে অংশ নেবেন। তো এইটা গ্লোবাল অ্যাটেনশনে আবার হয়তো ফিরে আসার একটা উপলক্ষ তৈরি হচ্ছে। এটা বাংলাদেশের হেল্প করবে যেন রোহিঙ্গা সংকটটা দ্রুত একটা সংকট। এম এ আজিজের কাছে জানতে, এম এ আজিজ, আর প্রশ্নটা করলাম না, কালকে জাতিসংঘের মহাসচিব আসছেন, দেখেন
এটার বহু কথা বলছি, আমি অনেক এটার জানি, কারণ আমি ওদিকে ভিজিট করেছি। এখানে ফাইনালি কিন্তু এটা কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির স্বরূপ এটা যদি থাকে। আমার কথা এই যে জাতিসংঘের যে মহাসচিব আসতেছে, ওনার আসার চাইতে উনি যদি এটা নিয়ে আসতো যে এই লোকগুলো বহুত দেশে বহুত ব্যারেন ল্যান্ড পড়ে আছে, ভাগ বুক করে যদি নিয়ে যেত আমরা খুশি হইতাম। হ্যাঁ, এখানে আমাদের এই পড়ার দরকার নেই, এই লোকগুলো লয়ে যাক, নইলে আবার ভূখণ্ড ছুটে যেতে পারে। সুতরাং এই জন্য আমি বলি যে আমাদের এটা জাতীয় ইস্যু, এখানে সব রাজনৈতিক দল, জনগণ সবাই একসাথে এই ক্রাইসিসটাকে আপনার ফেস করার জন্য যা করা উচিত, এখানে সমালোচনার জায়গা নেই। আমার বক্তব্য হচ্ছে যে এই রোহিঙ্গা এখানে যতদিন থাকবে সমস্যা আমাদের ভৌগোলিক, আমাকে 3 পার্বত্য জেলাও কিন্তু থ্রেটেন হয়ে যাবে। এখন এই জন্যে বলছি এটা এখন আমাদের ফরেন পলিসি হওয়া উচিত যে এই রোহিঙ্গাদের আসলে তাদের জায়গা ফেরত দেওয়া, অথবা যেসব দেশে আপনার ব্যারেন ল্যান্ড পড়ে আছে তারা ভাগ বুক করে নিয়ে যাক। আমাদের এই দেশে রোহিঙ্গা পালন করা সম্ভব না। ধন্যবাদ এম এ আজিজ, ধন্যবাদ ফয়েজ আহমেদ। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।